এই মামলা তাহলে এখন কি হবে? তাহলে কি এই মামলা কোনো অপরাধী নাই? অপরাধী তো আছে ভাই। তাহলে এই যে মারা গেল 24 জন, এদেরকে আত্মার কোনো বিচার তারা পাবে না? তাদের জীবনে কোনো বিচার পাবে না? ভিকটিমরা কি আসলে বিচার পাবে না? যারই যা উদ্দেশ্য থাকুক, 24 জন মানুষের তো প্রাণ গেছে। ঘটনাটি তো আসলে ঘটেছে, তাই না? 21শে আগস্ট হয়েছে, 24 জন মানুষ মারা গেছে, এত মানুষ আহত হয়েছে, স্ক্রিনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই ঘটনাটি তো ঘটেছে। কিন্তু মামলার রায় যখন আসলো এরকম, তাহলে কি এই অপরাধীরা আর বিচার পাবে না? মানে মানে ভিকটিম যারা হলো তারা কি আর আসলে বিচার পাবে না? ঠিক আছে, আপনারা এই যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন, 11 জনের বিভিন্ন মেয়াদে সাজা, এটা তো দিয়েছিল নিম্ন বিচারিক আদালত। সেই বিচারিক আদালতের এখন যে কারণে এটাকে বাতিল বলে ঘোষণা করা হলো, যে বিচারটাই অবৈধ করছে ওরা। কিন্তু বলছে না যে কেউ মারেনি, বলছে বিচারটাই অবৈধ। যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে সেই প্রক্রিয়াটাই ওনারা অবৈধ বলছেন। যে ওই দ্বিতীয়বার যে পুনঃতদন্ত, সেই পুনঃতদন্তের রিপোর্ট দেওয়ার কথা ম্যাজিস্ট্রেট কোর্টে এটসেট্রা, টাইম তত দিকে আমি বুঝি না, এটা ব্যারিস্টার ফুয়াদ ভালো বুঝবেন। বিচারটাই অবৈধ, আমি মেনে নিলাম। হাইকোর্টের আইনজীবী তারা তো মানে ভুল বলবেন না, আমি ওনার কথাটা মেনে নিলাম। আমার কয়েকটা প্রশ্ন, দেখেন এই বিচারটা আসলে শুরু থেকে রাজনৈতিক ভাবে এই বিচারটাকে হ্যান্ডেল করা হচ্ছিল একদম শুরু থেকে। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর বিএনপি আরো 2 বছরও বেশি সময় ক্ষমতায় ছিল, 2 বছরের বেশি সময়। আমি কোনোভাবেই মানতে রাজি না যে তারা এই 2 বছরে এই মামলাটাকে গুরুত্ব সহকারে বিচার করেছে, গুরুত্ব সহকারে তদন্ত করেছে এবং তদন্ত করতে চেয়েছে, এটা আমি মানতে রাজি না। কারণ 2 বছরে তারা কতদূর অগ্রসর হয়েছে। সেরকম ভাবে আমি ছোট্ট উদাহরণ দিই, যেরকম ভাবে সাগররুনির মামলা আওয়ামী লীগ সরকার কখনোই এটা সমাপ্তি দেখতে চায় নাই, তদন্ত সমাপ্ত করতে চায় নাই, ওরকম বিএনপিও 21শে আগস্ট গ্রেনেড হামলাকে তদন্তই সমাপ্ত করতে চায় নাই। এবং তারা নানা নাটক, তাইরে নাইরে নাটক করেছে। কেন করেছে বলেন আপনি? কেন করেছে? আমি এই প্রশ্নটা আমি করবোই, কেন করেছে? করলে কি ক্ষতি হতো? কেন তারা করে নাই? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, একটা জিনিস। আবার দ্বিতীয়ত, তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে কিন্তু এটা আবার পুনঃতদন্ত হলো এবং সেখানে শুরু হলো, এবং সেটা হলো আওয়ামী লীগ আমলে এসে নিয়ে আরো হলো। এবং আওয়ামী লীগের যে তদন্তের মাধ্যমে যে রায়টা হলো, আমি এই রায়টাকে রাজনৈতিক রায় মনে করি। এটার মধ্যে আগের সরকারের একদম ইনভলভমেন্ট ছিল না, যেমন এটা যেমন আমি ওখানে কোথাও পাইনি যে তারাই করেছে, কিন্তু আমি এটা পেয়েছি বিভিন্ন লোকের সাক্ষ্যতে যে সরকারকে অনেক কিছু তারা বলে, সরকার অনেক আসামিকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। যেমন তাজউদ্দিনের কথা বলি আমি, তাজউদ্দিন সালাম পিন্টুর ভাই, তাকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা তো ডিজিএফ এর সেই সময় কিন্তু প্রধান মেজর জেনারেল সাদেক হাসান রুমি, উনি স্বয়ং প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে বলেছিলেন, প্রাইম মিনিস্টার পাত্তা দেননি। কিন্তু এই মামলায় কিন্তু তৎকালীন প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার কিছু হয় নাই। ভেরি ফানি, কিন্তু খালেদা জিয়ার প্রতি কিন্তু একটা কথা বলা হয়নি এই মামলায়। এখন আমার কথা হলো, এবার যখন অক্টোবরের 31 তারিখে এইবার শুনানি শুরু হলো এই ডেথ রেফারেন্স এবং আপিলের, নভেম্বরের 21 তারিখে শুনানি শেষ বলা হলো, নিউজ হলো, আমি একটা পত্রিকায় নিউজ দেখলাম যে শুনানি শেষ, যে কোনো দিন রায় 21শে নভেম্বর। প্রথম আলো রিপোর্টটা আপনি দেখেন, এখনো পাবেন অনলাইনে, বলেছে যে শুনানি শেষ, যে কোনো দিন রায়। তার নিচে আপনি কিন্তু কমেন্ট গুলি পান, পাবলিক কমেন্ট গুলি পান, 21 তারিখের কমেন্ট, কিন্তু 21 তারিখে পাবলিক বলতেছে এই মামলায় এখন সবাই মুক্তি পেয়ে যাবে। একবার দুইবার না, কমপক্ষে 5-6 জনের মন্তব্য করেছি, এবার সবাই মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, ওরা কি আইনের এই পেজগুলো জানতো? কত সাধারণ মানুষ কেন বললো? এই কারণে পাবলিক পারসেপশনটা এরকম আমাদের বিচার বিভাগ দিয়ে, আমাদের বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশনটা এরকম যে ক্ষমতায় কে থাকে তার দিকে চেয়ে আমাদের এখানে রায়টায় হয়। এটা আমি বলতে পারি না, আমার বলাটা অবশ্যই আইন অবমাননা হবে, আদালত অবমাননা পর্যায়ে করবে, কিন্তু এটাই তো ঘটেছে। কারণ আপনি বলবেন যে পাবলিক পারসেপশনকে আমি গুরুত্ব দিচ্ছি, আমি দিচ্ছি না, আমি পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু পাবলিক পারসেপশনকে আপনি ইগনোর করতে পারবেন না। পাবলিক পারসেপশন কিন্তু খুব ভয়ঙ্কর ভাই। তো এখন এই যে পাবলিক মনে করতেছে, এই আমি বললাম আগে যে মেবি হাইকোর্টের বিচারক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনকে আপনি কিভাবে ইগনোর করবেন? মানে মানুষের আস্থা হারানোর যে জায়গাটা, আস্থা হারিয়ে গেছে ভাই, এইটাকে আপনি কেমনে রিস্টোর করবেন? এই জন্য এবং যেটি আসলে একটু আগে যেটি সামনে মনে করেন আমাদের বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশন হয়েছে, আমি কমিশনকে বলবো
ভাই আপনারা এই বিষয়গুলো বিবেচনায় নেন। কেন পাবলিক আপনাদের সম্পর্কে এই কথাগুলো ভাবে, এই ভাবনাটা কিভাবে দূর করা যায় সেটা চিন্তা করেন। আর যেটা শেষ কথা, এই মামলা তাহলে এখন কি হবে? তাহলে কি এই মামলা কোনো অপরাধী নাই? অপরাধী তো আছে ভাই। তাহলে এই যে মারা গেল 24 জন, এদেরকে আত্মার কোনো বিচার তারা পাবে না, তাদের জীবনে কোনো বিচার পাবে না। কে দিবে এই বিচার? সুবিচার দেওয়ার দায়িত্বটা কার? রাষ্ট্রের। তো রাষ্ট্র কি সেই উদ্যোগ আবার নিয়েছে? আপনি না হয় এই 38 জনকে মুক্ত করে দেন। আবার আরেকটা কথা বলি, দেখেন এই যে 11 জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, এর মধ্যে কিন্তু খুজা ফখর চৌধুরী আছেন, যিনি নাকি তথ্য মন্ত্রণালয়ের এখন উপদেষ্টার সহকারী হিসেবে আছেন। উনি কিন্তু 5 বছরের জেল ছিল না, উনি কিন্তু জেল খাটছেন। উনার যে খাটটা, জেল খাটা, এবং এই জন্য ওনার নিজে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন, সেইটা রিপেয়ার করবেন আপনি কি দিয়া? কিভাবে রিপেয়ার করবেন আপনি? যেটা মামলাই হয় না, সেটা আপনি কিভাবে রিপেয়ার করবেন একজন লোকের এই সমাজে? এবং উনি কিন্তু কোনো সরকারি পেনশন পান না, এই কারণে মাথায় রাখতে হবে। কিন্তু এত বড় অপমান যে লোকটাকে আপনি করেছেন, সেই লোকটা অপমানের কোনো ফেরত নাই। মামলাটা তো আসলে শুরু থেকেই এটা পলিটিক্যাল জায়গা থেকে দেখতে হবে। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে গত 16 বছর এটা গেছে বলে আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে, এবং এই দাবিটা জেনুইন কিনা, ক্রেডিবল কিনা, এইটা একটা এনকোয়ারি কমিশন হওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ এখানে অনেকগুলো এলিমেন্ট জড়িয়ে গেছে, যে একটা রাষ্ট্র যদি তার সাবেক প্রধানমন্ত্রীকে সেফটি সিকিউরিটি এনশিওর করতে না পারে, সাধারণ নাগরিকদের ব্যাপারে সে কি করবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তখন কিন্তু একজন জাজের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল, আমি জাজের নাম ভুলে গেছি। সেই জাজ কিন্তু আপনার রিপোর্ট দিয়েছিল যে এই ঘটনার সাথে দেশের বাহিরের শত্রুরা জড়িত। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে, তিনি সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলেছেন। থার্ড হচ্ছে, আপনাদের মনে থাকবার কথা, FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটেন থেকে কিন্তু ইনভেস্টিগেশন করবার জন্য বাংলাদেশে এসেছিল। তারা শেখ হাসিনাকে ইন্টারভিউ করতে চেয়েছে, ভিকটিমদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে, শেখ হাসিনার গাড়িটা ফরেন্সিক এভিডেন্স আকারে, তারা আলামত আকারে টেস্ট করতে চেয়েছিল, সেই অনুমতি দেওয়া হয়নি। ফোর্থ হচ্ছে, সেই দিনকার প্রোগ্রামটা হচ্ছে মুক্তাঙ্গনে হবার কথা ছিল, এবং পুলিশের যে টোটাল প্রোটেকশন টিম, সাবেক প্রাইম মিনিস্টারকে প্রোটেকশন দেবার যে টিম আছে, সেটা কিন্তু মুক্তাঙ্গনে ছিল। আওয়ামী লীগ কাউকে না বলে এই মিটিংটা সাডেনলি আপনার বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেছে। অতএব প্রোটেকশনে এই জায়গাটাতে একটা ঝামেলা হয়েছে, এবং এটার সাথে একটা নেগেটিভ কনোটেশনের যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে আছে। এরপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে বিএনপি জামাত সরকার এটার সাথে জড়িত, যেটা পার্টিকুলারলি হাসিনা বারবার বলেছে যে খালেদা জিয়া পরিবার, তারেক রহমান আমাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাহলে রাজনীতিতে আর কেউ প্রতিদ্বন্দ্বী থাকবে না। এইটা খুব দুর্বল একটা যুক্তি। একটা দল ক্ষমতায় থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করলে এর বেনিফিট ওই সরকার অথবা ওই দলের বক্সে কখনো আসবে না, এটা কমন সেন্সের মধ্যে পড়ে না, বরং এটা তার ডিজাস্টার হবে। জি, মানে আপনি বলছেন এটা কমন সেন্সের মধ্যে পড়ে না, কিন্তু মানে গত সরকারের সময়ে ডক্টর আসিফ নজরুল, বর্তমান আইন উপদেষ্টা, তিনি সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখান থেকে শুনছিলাম যে তিনি নিজেই বলছেন যে সরকারের কোনো শীর্ষ মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। তিনি বলছেন এটা হতেই পারে না যে সরকারের শীর্ষ মহল জানবে না। সরকারের শীর্ষ মহল ধামাচাপা দেবার চেষ্টা করেছে কিনা, অবশ্যই করেছে, জঘন্যভাবে করেছে, অত্যন্ত হাস্যকর ভাবে ধামাচাপা দেবার চেষ্টা করেছে। মানে সরকারের শীর্ষ মহল জড়িত ছিল। বর্তমানে যিনি আইন উপদেষ্টা, তখন সেই বিষয়টি তিনি তো অনুধাবন করেছেন যে এটি আসলে ছিল না। আমি ওনার সাথে একমত না। ধামাচাপা দেবার চেষ্টা করেছে কিনা সেটাতে আংশিক একটা জায়গা আছে। জজ মিয়া নাটকের কথা যেটা বলা হয়, সেটা কিন্তু আপনার পাবলিকলি কোনো জজ মিয়াকে সাজানো হয় নাই। তখনও সিআইডির ইনভেস্টিগেশনের মধ্যে এই আলোচনাটা এসছে, কেউ কেউ আলোচনা করছেন যে এমন একজনকে আমরা সামনে আনবো কিনা। পরবর্তীতে এটা মিডিয়া একটা বড় ধরনের রোল প্লে করে, এটাকে একদম বিখ্যাত করে দেয়। এই জন্যই আমি বলছি যে এখানে এতগুলো বিষয় জড়িয়ে গেছে। ইনভেস্টিগেশন টিম, তারেক রহমান তো ইনিশিয়াল চার্জশিটে ছিল না। আব্দুল কাহার আকনকে এনে যে আওয়ামী লীগের নমিনেশনে নির্বাচন করেছে, তাকে দিয়ে আবার তারেক রহমানকে এখানে নাম যোগ করা হয়েছে। বিচার বিভাগীয় এই যে পুরো প্রসেসটা চললো গত 16 বছরে, বিচারটা ফাইনাল হইল না কেন? আওয়ামী লীগ চাইলে তো তার বাবার রায় যেভাবে কার্যকর করে গেছে 16 বছরে, এই মামলাটা ফাইনালি কার্যকর করতে পারত।
তাহলে এখানেও কিন্তু একটা রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে, এবং এই পুরো ঘটনার বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ। সে বিএনপি কে এটা দিয়ে নাস্তানাবুদ করেছে, সারা দুনিয়াতে জঙ্গিবাদ, মুফতি হান্নান এই নাটকগুলোর গল্প বারবার বলেছে, বাংলাদেশে কিভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাচ্ছে এগুলো বলেছে। এই জন্য আমি দাবি করেছি একটা রাষ্ট্রীয় তদন্ত হওয়া দরকার। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে যার উত্তর আমাদের কাছে নাই। রাষ্ট্র আমার এই উত্তরগুলো জানা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আসলে এই উত্তরগুলো এক এক সময় মানে কাল সাপেক্ষ বা রেজিম সাপেক্ষ, এক এক রেজিমে এক এক রকম উত্তর পাওয়া যায়। এই এখন যে উত্তরটি জানবো কদিন পরে সেই উত্তরটি থাকবে না, তারপরে হয়তো থাকবে না, আগে তা ছিল না। আমি মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। এই চিন্ময় কৃষ্ণ দাস একে আপনি কবে থেকে চিনতেন? খুব বিখ্যাত কোনো লোক না, খুব বিখ্যাত লোক না। তাকে বিখ্যাত করলো কে? কে বিখ্যাত করলো? এই সরকার বিখ্যাত করেছে। ওই মামলায় 19 জন আসামি ছিল, আর বাকি 18 জনের খবর কি হয়েছে শুনছেন? শুনেন নাই? ওনাকে অ্যারেস্ট করতে হলো কেন? খুব জরুরি ছিল। আবার ধরেন যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে, মামলার চেহারাটা একটু ভাবার চেষ্টা করেন। মামলায় কি হয়েছে? চট্টগ্রামে একটা স্তম্ভের মাঝখানে, রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল। সেটা হলো 5 তারিখে, অগাস্টের 5 তারিখে। তখন থেকে এই পতাকা ওখানে ছিল। এটা তো ঠিক না, রাতে বেলা পতাকা থাকবে কেন? এটা তো উচিত না। তখনই নামায় ফেলানো ছিল ওই সন্ধ্যার পরে, যখন ছিল বুঝলাম। সেই পতাকাটার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল অথবা ইসকনের পতাকা লাগানো হয়েছিল, এ ধরনের অভিযোগ করা হয়েছে। যদি ইসকনের পতাকা লাগানো হয়ে থাকে তো ততদিনে তো চিন্ময় দাস ইসকন থেকে বহিষ্কৃত। তাহলে এর জন্য দায় চিন্ময় দাসের হয় কিভাবে? খেয়াল করেন। আর যদি ইসকনের পতাকা না লাগে গেরুয়া পতাকা লাগানো হয়ে থাকে, তো চিন্ময় দাসের কোন বক্তৃতাকে আপনি পেয়েছেন উনি বলেছেন যে আপনারা জাতীয় পতাকাকে ঢেকে দেন ইসকনের পতাকা দিয়ে অথবা গেরুয়া পতাকা দিয়ে? পেয়েছেন? পাননি। এইটা হলো সেরকম একটা গয়রহ মামলা। আমি মনে করি পার্সোনালি, যেরকম মামলা হয় না 152 জনের নামে মামলা হয়ে গেছে, জানেও না কেউ, দেশেও নাই কেউ, এরকম হয়ে গেছে মামলা। এইবার হয়েছে আওয়ামী লীগ আমলে হতো এরকম একটা মামলা। এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছেন, যিনি বিএনপির একজন নেতা ছিলেন, বিএনপি থেকে বহিষ্কার করেছে। তারা এই মামলাটাকে বিএনপি পছন্দ করে নাই। তো সেই রকম একটা মামলার মাধ্যমে ওনাকে গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল? আমার কথা হলো এইটা। অন্য কোনো ভাবে আপনি ওনাকে গ্রেফতার করতে, উনি কি খুব পাওয়ারফুল লোক ছিলেন? আমার কাছে মনে হয় না। উনি যে এত পাওয়ারফুল লোক এটা তো আমরা গ্রেফতার করে পরে বুঝলাম, যে ওনার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিবৃতি দেয়। তো এই বিবৃতিটা আমি মনে করি সামহাও আমরা ইনভাইট করেছি। আমি মনে করি সরকারের নীতি নির্ধারকরা তো করেন নাই, অনেকে থাকে সরকারের মধ্যে, অনেক লোক থাকে। এই গ্রেফতারের জন্য একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, পরামর্শ আসছে, এটা আমি মনে করি না। কেউ একজন করে ফেলে, হয়তো নিজেকে বাহাদুরি নিতে চাইছে, আটকে দিলাম। আমি মনে করি এই সমস্ত সরকারের মধ্যে কিছু লোক আছে যা নাকি সরকারকে ক্ষতিগ্রস্ত করে, আমার বিবেচনা এরকম হতে পারে। কিন্তু বাট আমি মনে করি ওনাকে গ্রেফতার করাটাই প্রয়োজন ছিল না আমাদের।